আচ্ছা বলো তো, এই সরল রেখার সমীকরণগুলো তোমার সামনে যেগুলো দেয়া আছে, এই সমীকরণগুলোর সাহায্যে তুমি এখানে রেখাগুলোকে চিনতে পারো কিনা? কোন রেখার সমীকরণ কোন রেখাকে নির্দেশ করতেছে সেটাকে তুমি চিনতে পারো কিনা? তাহলে যদি চিনতে না পারো, আজকে আমরা শিখব কিভাবে সমীকরণ দেখে রেখা চেনা যায়, অথবা একটি আনুমানিক রেখা আঁকা যায়, অথবা কোনো একটি চিত্র থেকে দেখলে আমরা আন্দাজ করতে পারি এই রেখার সমীকরণটি কেমন হবে। তো আজকে সেটি শেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কোনো একটি রেখার ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে আমরা অবশ্যই জানি যে কোনো একটি রেখাকে যদি আমার চিনতে হয়, তাহলে আমাকে অবশ্যই একটি জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এই সমীকরণটি কিভাবে করে আসলো, কি এর ঘটনা, এটার সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। তাহলে এটা যদি আজকে আমি তোমাদেরকে বলতে চাই, তাহলে প্রথমত তোমরা একটি লেখচিত্র দেখে নাও। তো আজকে আমি এইখানটাতে একটি লেখচিত্র আঁকবো, যার জন্য আমি এখানে দুইটি অক্ষ এঁকেছি। তাহলে দুইটি অক্ষ, এটার নাম আমরা দিয়ে দিলাম এক্স, এক্স প্রাইম, এবং এইটার নাম হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম, এবং এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও। তো আমরা যদি এটাকে প্রমাণ করতে চাই বা দেখতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম এইখানটাতে আমরা একটা রেখা নিয়ে নেই। আমাদের হাতে এই একটি রেখা আঁকা হলো, যে রেখার উপরে আমরা দুইটি বিন্দু নিব, যার মধ্যে একটি বিন্দু আমরা অবশ্যই এখান থেকে এই বিন্দুটাকে লোকেট করব, এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ককে আমরা নিয়ে নিব হচ্ছে, যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে, সে কারণে এক্স এর মান হবে 0, এবং ওয়াই অক্ষ থেকে এটা কতটুকু অংশ কেটে নিয়েছে আমরা ধরে নিলাম সি। তাহলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হলো 0, আর আমরা এই রেখার উপরে অন্য যে কোনো একটি বিন্দু নিয়ে নেই। মনে করো এই একটি বিন্দু নিলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা বলে দিব হচ্ছে এক্স, ওয়াই। ঠিক আছে। তাহলে যদি আমরা জানি একটি রেখার দুইটি বিন্দু যদি জানা থাকে, তাহলে আমরা সেই রেখার ঢাল বের করতে পারবো। তাহলে সেই রেখার ঢালটি কত হয় সেটা বের করার সূত্রটি আমরা সবাই জানি। আমি লিখে দিতেছি, ওয়াই মাইনাস m is equal to y2 minus y1 divided by x2 minus x1। ঠিক আছে। তো এখন এইখানে যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখে ফেলি। সেটা হইতেছে, আমরা যদি এখানটাতে লিখি y মাইনাস c, এবং আমাদের x2 মাইনাস x1 যদি এখানে লিখি x মাইনাস c, তাহলে সরি, এক্স মাইনাস সি নয়, এটা হচ্ছে এক্স মাইনাস 0। তাহলে আমাদের বাম পাশে রয়ে যায় এম। এখানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ওয়াই ইকুয়াল টু এম ইকুয়াল টু ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স। ওয়াই মাইনাস সি ইকুয়াল টু এম এক্স, সুতরাং ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই রেখার সমীকরণ। এখন এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যদি এখন আমি এই জায়গায় এই সি বিন্দুটা হচ্ছে আমার এইভাবে করে নেয়া, যে 0, সি, এই বিন্দুটাকে এইভাবে করে নেয়া যেন সেটা y অক্ষকে 0, সি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন যদি আমরা এই রেখাটাকে সরিয়ে এমন অবস্থায় নিয়ে আসি যেন এই রেখাটি মূল বিন্দু দিয়ে যায়,
তাহলে কিন্তু আমরা এখানটাতে দেখতে পাই যে আমাদের যে সি, সেই সি এর মান কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার ওয়াই অক্ষ থেকে যে খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশের যেই স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক কিন্তু এখন আমার হয়ে যাচ্ছে কত, 0,0। এবং যেহেতু আমার x, y এটা যে কোনো বিন্দু, আমি এখানে যে কোনো জায়গায় এই বিন্দুটাকে নিলে আমার কিন্তু এই রেখার সমীকরণে সবকিছুই ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, শুধু আমার এই সি কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে সেই অনুযায়ী যদি আমি এখানটাতে এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর এই সি এর জায়গায় যদি আমি 0 বসায় দেই, তাহলে কিন্তু y ইকুয়াল টু এম এক্স পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা একটু দেখতে পারো যে আমাদের y ইকুয়াল টু এম এক্স একটা মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে আমরা যদি আগের ওই অংশটুকুর মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের y ইকুয়াল টু 2x, যেখানে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমাদের কাছে এই যে 2, এই 2 কিন্তু হচ্ছে আমার m। তাহলে আমি এই ইকুয়েশনটাকে y ইকুয়াল টু mx এর সাথে যদি তুলনা করি, তাহলে এটা হচ্ছে আমার এই মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে y ইকুয়াল টু 2x। তাহলে এভাবে করে যদি যে কোনো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলে, তাহলে y ইকুয়াল টু mx সবসময় মূল বিন্দু দিয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যদি এই রেখাটাকে, আমাদের এই লাল যে রেখাটাকে, লাল রেখাটার এগেনস্টে চিন্তা করি, আমাদের এই y ইকুয়াল টু এই সমীকরণটাকে আমরা কিভাবে করে চিন্তা করতে পারি, y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c। এখানটাতে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হইতেছে ঢাল। তাহলে চলো আমরা একটু ঢাল নিয়ে কথা বলি। তাহলে কোন রেখার ঢাল, আমরা একটি এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ আঁকলাম। তারপর আমরা আরো একটি রেখা আঁকলাম। তাহলে এই রেখাটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করছে, সেই কোণের যে হচ্ছে ট্যান এর মান, সেটাকে আমরা বলি ঢাল। তাহলে আমাদের ঢালের সূত্রটা ছিল এম ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখানটাতে আমার যে সূক্ষ্ম কোণটা তৈরি হয়েছে, সেই সূক্ষ্ম কোণটার যে হচ্ছে ট্যান এর মান, সেটাকে বলা হচ্ছে ঢাল। তাহলে যদি আমরা এখানটাতে ধরে নিই, জাস্ট ধরে নেই, মনে করো যে 60 ডিগ্রি, তাহলে এই 60 ডিগ্রির জন্য আমার এই রেখার ঢাল কত আসতেছে, tan 60। তাহলে এটা আসবে হচ্ছে √3। তাহলে এম এর মান পাচ্ছি √3। কিন্তু যদি তোমরা দেখো যে এই রেখাটাকে যদি আমরা এইভাবে করে আঁকি, তো আমি আবার একটু আঁকতেছি। তাহলে এই রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু সূক্ষ্মকোণ উৎপন্ন করে না, এটা কিন্তু এখন উৎপন্ন করতেছে স্থূলকোণ। তাহলে এই স্থূলকোণ যদি হয়, তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে কাইন্ড অফ 120 ডিগ্রি। তাহলে তোমরা সবাই যদি ক্যালকুলেটর ব্যবহার করো, তাহলে টেন 120 ডিগ্রি, তাহলে টেন 120 ডিগ্রির মান সবসময় আসবে হচ্ছে ঋণাত্মক। এখানে যে আনসারটাই আসবে, ঋণাত্মক আসবে। তো এখন এইভাবে করে যখন আমরা দেখব যে ঢালের মান ঋণাত্মক আসতেছে, তখন আমরা অবশ্যই বুঝবো যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ তৈরি করবে। আর যদি এম এর মান ধনাত্মক আসে, তাহলে এটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করবে। তাহলে এটাকে যদি আমরা ফলো করি, তাহলে এখানটাতে যদি আমরা দেখি,
তাহলে এইখানটাতে আমরা y ইকুয়াল টু mx এর রেখাটির দিকে যদি আমরা তাকাই, এটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু mx এর রেখা। এখন এই রেখাটার সাথে যদি মিল রেখে আমরা এইখানটাতে একটা রেখা আঁকার চেষ্টা করি, হ্যাঁ, তো এই রেখাটির সাথে এই রেখাটির সাথে আমাদের এই জায়গায় দেখো এই রেখাটির মিল রয়েছে। তার মানে এই রেখা এই রেখার ঢাল যদি ধনাত্মক হয়, তাহলে আমার এই রেখার ঢাল সেটাও কি হবে, ধনাত্মক হবে। তাহলে আমার এই রেখার ঢাল ধনাত্মক হবে। তাহলে যদি আমরা এইখানটাতে যদি এই জিনিসটুকু দেখি, আমাদের এখানে m এর ঢাল ধনাত্মক হবে। তো এখন এই রেখা আর এই রেখা থেকে যেহেতু এটা কতটুকু পরিমাণ সরে আসছে, ধরে নিলাম সি পরিমাণ সরে আসছে, তাহলে এই রেখার সমীকরণটা আমার এটার সাথে মিলায় আমি কি লিখতে পারি, সেটা হইতেছে এই রেখার সমীকরণ, সেটা হচ্ছে y ইকুয়াল টু mx, হ্যাঁ, কতটুকু উপরে উঠে আসছে, প্লাস সি পরিমাণ উপরে উঠে আসছে। তাহলে এই রেখার সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে আর যদি এই রেখাটাকে আমি নিচের দিকে নামায় নিয়ে আসি, তাহলে আমি কি দেখতে পাই, দেখো এই রেখাটা। তাহলে এই রেখাটির জন্য যদি আমরা দেখি, তাহলে আমাদের কাছে এটাও কিন্তু এই রেখা আর এই রেখা কিন্তু হুবহু সেম রেখা। কিভাবে? কারণ হচ্ছে এখানেও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে, আর যদি সূক্ষ্মকোণ উৎপন্ন করে তো সেই হিসাবে যদি আমরা এখানে দেখি, তাহলে এটাও কিন্তু এম এর মান প্লাস। তো এখন কিন্তু এটা কিন্তু এই মূল বিন্দুগামী যে রেখা, সেই মূল বিন্দুগামী রেখার সাথে যদি তুমি চিন্তা করো, তাহলে এই রেখাটা কতটুকু নিচে নেমে আসছে সেটা যদি আমি তোমাকে দেখাই, তাহলে এটার জন্য মাইনাস সি পরিমাণ। কারণ আমরা জানি যে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে প্লাস এবং নিচের দিকে কি হয়, মাইনাস হয়। তাহলে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স সমীকরণের সাথে এই যে কতটুকু নিচে নেমে আসছে, মাইনাস সি পরিমাণ নিচে নেমে আসছে, তো যার কারণে এই রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। তাহলে এই দুইটা রেখা আমার অবশ্যই মনে রাখতে হবে যে এম এর মান ধনাত্মক কিভাবে হচ্ছে, কারণ এই দুই দিকেই হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে। তাহলে চলো আমরা যে ইকুয়েশন গুলো দেখিয়েছিলাম সেই ইকুয়েশন গুলোর দিকে যাই। তাহলে এই ইকুয়েশন গুলোর দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে এই যে এই রেখাটির দিকে দেখতে পাচ্ছি, যেটা কিনা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করেছে, এবং আরেকটি রেখা হচ্ছে এই সাদা রেখাটি, যেটা কিনা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ তৈরি করেছে। এবং এই নীল কালারের যে রেখাটি, সেই রেখাটির জন্য যদি আমরা দেখি এখান থেকে আমাদের এই পরিমাণটা হচ্ছে প্লাস, তাহলে আমরা এটাকে প্লাস 3 বলতে পারি, এবং এই সাদা রেখাটির জন্য এখান থেকে এই অংশটুকুকে আমরা -3 বলতে পারি। তাহলে যদি এই রেখাটির সমীকরণকে আমরা দেখাতে চাই, তাহলে আমাদের জন্য লিখতে হবে y ইকুয়াল টু, যেহেতু আমাদের মানে মূলবিন্দুগামী রেখার সমীকরণ ছিল y ইকুয়াল টু 2x, তো সেই হিসাবে y ইকুয়াল টু 2x, এটা যেহেতু +3 পরিমাণ আছে, তাহলে এখানটাতে হচ্ছে +3। একইভাবে এই সাদা যে রেখাটি আমরা এখানে দেখাচ্ছি, এই সাদা রেখাটির জন্য আমাদের সমীকরণটা কি হবে, এটা হবে y ইকুয়াল টু 2x, এখানে যেহেতু -3 পরিমাণ নিচে নেমে আসছে, তাহলে -3। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার 2x+3, এই যে নীল কালারটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা, আর এই 3 নাম্বারটা হচ্ছে আমাদের সাদা রেখাটি। তো এভাবে করে আমরা এই দুইটি রেখা চিনতে পারলাম। ঠিক একইভাবে আবার আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে আমরা আরো কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে এখন আমি একটি মূল বিন্দুগামী রেখা আঁকতেছি।
তাহলে এটা যদি মূল বিন্দুগামী রেখা হয়, তাহলে এই জায়গাটুকুর মধ্যে আমি আরো দুইটি রেখা আঁকবো এবং আরো একটি রেখা আঁকতেছি। ঠিক আছে, তাহলে যদি আমি এখন এইখানটাতে দেখতে চাই, দেখো এটা হইতেছে আমার মূল বিন্দুগামী রেখা। এই মূল বিন্দুগামী রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু স্থূলকোণ তৈরি করছে, যার কারণে এই মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণটা হবে y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স। তাহলে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স কখন হবে? যখন এই মূল বিন্দুগামী রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করবে। তাহলে y ইজ ইকুয়াল টু কত পাচ্ছে? মাইনাস এম এক্স। এখন এই y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স রেখাটিকে যদি আমি উপরের দিকে উঠিয়ে নিয়ে আসি, তাহলে উপরের দিকে উঠিয়ে নিয়ে আসলে আমার এখান থেকে এই পর্যন্ত কতটুকু ধরে নিলাম সি পরিমাণ। তাহলে আমার কিন্তু এই সরল রেখার সমীকরণ তখন y ইকুয়াল টু মাইনাস এম এক্স, তার সাথে হচ্ছে প্লাস সি হয়ে যাচ্ছে। এবং এই মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণকে যদি আমি y অক্ষ বরাবর নিচের দিকে নামায় নিয়ে আসি, তাহলে কতটুকু নামায় নিয়ে আসছি? ধরো মাইনাস সি পরিমাণ নামায় নিয়ে আসছি। তাহলে এই সরল রেখার সমীকরণটি হবে হচ্ছে y ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি। তাহলে আবারও বলতেছি, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ যদি এক্স অক্ষের সাথে ধনাত্মক দিক বরাবর যদি স্থূলকোণ উৎপন্ন করে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা হবে y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স, কারণ ঋণাত্মক ঢাল। আর সেটাকে আমি y অক্ষ বরাবর উপরের দিকে নিয়ে আসছি। কতটুকু উপরের দিকে নিয়ে আসছি? যতটুকু নিয়ে আসবো, এখানে সি পরিমাণ নিয়ে আসছি, এই জন্য y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি লিখেছে। আর এই মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণকে যদি আমি y অক্ষ বরাবর নিচের দিকে নামায় নিয়ে আসি, তাহলে সেটা কতটুকু নামায় নিয়ে আসছে? মাইনাস সি পরিমাণ নামায় নিয়ে আসছে। তো যে কারণে y ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স মাইনাস সি হয়েছে। তাহলে যদি এই দুইটা সরল রেখার সমীকরণ এবং এই রেখা দুইটাকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এখানে দেখো, তাহলে আমরা এখানটাতে কি দেখতেছি? আমরা এখানটাতে যখন হচ্ছে আমাদের 4 নাম্বার রেখাটাকে দেখতেছি, সেটা কিন্তু অবশ্যই কোন রেখার সাথে মিলতেছে? সেটা যদি আমরা একটু আমাদের এখানে লিখতে চাই, তাহলে মাইনাস এম এক্স প্লাস সি, এটার সাথে। আর এই রেখাটা কার সাথে মিলতেছে? এটা মিলতেছে মাইনাস এম এক্স মাইনাস সি। তাহলে এবার তোমরাই বলো, এই যে তোমরা যেই সবুজ কালারের রেখাটা দেখতে পাচ্ছ, আমি একটু কালারটাকে ভিন্ন করে দিচ্ছি। এই যে তোমরা যে সবুজ কালারের রেখাটা দেখতে পাচ্ছ, এই সবুজ কালারের রেখাটার দিকে একটু তাকাও। এই রেখাটা কিন্তু অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা কি কোণ উৎপন্ন করেছে? এটা স্থূলকোণ উৎপন্ন করেছে, যে কারণে আমরা এই রেখার ঢালকে অবশ্যই কি বলবো? মাইনাস। ঠিক আছে, এখন এটা মাইনাস এম এক্স এবং এটা এক্স অক্ষ বরাবর হচ্ছে তো স্থূলকোণ উৎপন্ন করছে, এবং ওয়াই অক্ষ বরাবর দেখো তো উপরের দিকে কতটুকু পরিমাণ গেছে। এটা যদি হচ্ছে +3 পরিমাণ যায়, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? তাহলে আমরা এটাকে এই মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণের সাথে মিলাইয়া আমরা এটাকে লিখতে পারি -2x, এবং এই যে উপরের দিকে গেছে কতটুকু পরিমাণ গেছে? +3 পরিমাণ গেছে। তাহলে y ইজ ইকুয়াল টু -2x প্লাস 3। তাহলে এই যে y ইজ ইকুয়াল টু -2x প্লাস 3, তার মানে আমার এই যে সবুজ রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে আমার 4 নাম্বার রেখা। তাহলে একইভাবে যদি y ইজ ইকুয়াল টু -2x প্লাস 3 এর জন্য এই রেখাটার জন্য যদি আমরা দেখি, দেখো এই রেখাটি এখান থেকে এক্স অক্ষের সাথে, এই যে এক্স অক্ষের সাথে কিন্তু ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করেছে, যে কারণে ওর ঢাল হবে হচ্ছে মাইনাস। তো সেক্ষেত্রে ঢালটা আমরা আগেই দেখতেছিলাম যে কত 2, তাহলে এখানে কত হচ্ছে? -2। তাহলে ঢালটা হচ্ছে -2। তারপর এটা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে -3 পরিমাণ অংশ
কেটেছে, যার কারণে এটার সাথে আমার কি করতে হবে, যে নিচের দিকে যেহেতু, তো সেই হিসেবে -2x, আর এখানে নিচের দিকে হওয়ার কারণে -3। ওকে, তাহলে এই জায়গায় এই ইকুয়েশনটি আমার 5 নাম্বার রেখাটাকে সমর্থন করে। তাহলে এই যে আমার 5 নাম্বার রেখা, আর এই যে আমার 5 নাম্বার ইকুয়েশন। তাহলে এইভাবে করে আমরা কোন একটা রেখার সমীকরণ দেখলে সেই রেখাটাকে কল্পনা করতে পারি। তাহলে চলো আবার একটু সারসংক্ষেপ দেখে নেওয়া যাক, যেটা কিনা আমরা এখানটাতে করেছি। তো এখন তোমাদের কাছে চলো তাহলে এখন এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা। তো এটাকে দেওয়া যায় এক্স অক্ষ, এবং এটাকে দেওয়া যায় এক্স প্রাইম, এবং এটাকে দেওয়া যায় ওয়াই, এবং এটাকে দেওয়া যায় ওয়াই প্রাইম। তাহলে আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, তাহলে আমাদের প্রথম রেখাটা হচ্ছে y ইকুয়াল টু mx। চলো তাহলে y ইকুয়াল টু mx মূল বিন্দুগামী রেখা হবে, এবং সেই সাথে সাথে x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করতে হবে। তাহলে এই রেখাটা, সেটা হচ্ছে এই যেটা। তাহলে এই যে দেখো, x অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, এই যে এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে এবং মূল বিন্দু দিয়ে গেছে। তো যে কারণে এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx এর রেখা। ওকে, এখন যদি এই রেখাটাকে যদি আমি সরায় নিয়ে আসি এই জায়গাটার মধ্যে, তাহলে কি দেখতে পাচ্ছ? তাহলে এটা তো y ইজ ইকুয়াল টু mx এর রেখা ছিলই, y ইজ ইকুয়াল টু mx এর রেখা ছিলই, কিন্তু এখন যদি তুমি এখানটা দেখো, তোমার এই রেখাটি এই যে কতটুকু অংশ নিয়ে আসছে, সেটা হইতেছে +c পরিমাণ অংশ নিয়ে আসছে। তাহলে তুমি কি করবা, এই অবস্থার জন্য দেখো এখানেও কিন্তু সূক্ষ্মকোণ মেনটেন করতেছে। তাহলে এই যে এখানটাতে m এর মান ধনাত্মক, এখানে হচ্ছে +c, তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। আবার এই রেখাটিকে যদি আমি এখান থেকে নিচের দিকে নামাই নিয়ে আসি, তাহলে দেখো এখানটাতেও কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করছে, তার মানে এই জায়গাতেও কিন্তু আমার এম এর মান ধনাত্মক। কিন্তু এবার দেখো ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে -c পরিমাণ, ধরে নিলাম -c পরিমাণ কেটে ফেলছে। তাহলে এই ইকুয়েশনটা হবে হচ্ছে আমার, এখানে যেহেতু ওয়াই এর মান মানে এম এর মান ধনাত্মক, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। তাহলে এইভাবে করে গেল। তাহলে এখন এই রেখাটাকে যদি আমি এখন কেটে ফেলি, তাহলে পরবর্তীতে আরো একটি রেখা আমি এখানে আঁকতে চাচ্ছি। এই রেখাটি, এই রেখাটির জন্য যদি এখন আমি আলোচনা করি, তাহলে এই রেখাটি অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থূলকোণ উৎপন্ন করেছে, যে কারণে আমরা এটার ইকুয়েশনকে লিখবো y ইজ ইকুয়াল টু -mx, কারণ যেহেতু স্থূলকোণ উৎপন্ন করছে, তো সেই কারণে m এর মান হচ্ছে কি মাইনাস। ওকে, আর যেহেতু মূল বিন্দু দিয়ে গেছে, এই জন্য এখানে কোনো কিছু যোগ বা বিয়োগ হয়নি। তারপর এইটাকে যদি আমি এখন সরিয়ে নিয়ে আসি, তাহলে সরিয়ে নিয়ে আসতেছি, মনে করো উপরের দিকে সরাই নিয়ে যেতেছি, তাহলে সরাই নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার কারণে আমার যেহেতু এইখানটাতে কোণের কোনো পরিবর্তন হইলো না, এখনো সেই স্থূল কোণ উৎপন্ন করতেছে, তো সেই হিসাবে এই জায়গার মধ্যে আমার এম নেগেটিভ। এবং এখানে যেহেতু উপরের দিকে, এই যে উপরের দিকে কি পরিমাণ অংশ কেটে নিয়ে গেছে, এখনো ধরলাম +c পরিমাণ, তাহলে এখন আমার y ইজ ইকুয়াল টু -mx প্লাস সি। ঠিক আছে, আচ্ছা, এবার ধরো এই রেখাটাকে আমি নিচের দিকে নিয়ে আসবো। তাহলে নিচের দিকে নিয়ে আসতেছি, এই যে দেখো কোণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বারবার তাকাবা হচ্ছে কার দিকে, এক্স এর ধনাত্মক দিকে, এই যে এক্স এর ধনাত্মক দিকে।
দেখছো, এখনো কিন্তু স্থূল কোণ, কিন্তু এবার এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর কতটুকু নিচে নেমে আসছে, এটা নেমে আসছে হচ্ছে ধরো -c পরিমাণ। তাহলে -c পরিমাণ যদি নেমে আসে, তাহলে যেহেতু এটা ঢাল হচ্ছে স্থূল কোণের দিক থেকে আসছে, তাহলে ঢালটা হবে ঋণাত্মক। তাহলে ঢাল যদি ঋণাত্মক হয় এবং হচ্ছে ওয়াই অক্ষ থেকে -c পরিমাণ চলে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি, -mx। এই তো এবার হচ্ছে যেহেতু নিচের দিকে নামছে, তাহলে -c। তাহলে এইভাবে করে আমরা এখানে 6টা ইকুয়েশন দেখতে পারি, y is equal to mx, y is equal to -mx, y is equal to mx plus c, y is equal to -mx plus c, y is equal to mx minus c, y is equal to -mx minus c। আশা করি এখন তোমরা লেখাগুলো দেখলে এবং সমীকরণগুলো দেখলে দুইটার মধ্যে সম্পর্ক কল্পনা করতে পারবা। ধন্যবাদ।